ছোটবেলায় একটা ধাঁধা শিখেছিলাম, আল্লাহর কি কুদরত, লাঠির ভেতর শরবত। আর বড়বেলায় এসে নতুন করে শিখলাম, আল্লাহর কি কেরামতি, 2 দিনে 20 কোটি। ঠিক 2 দিন আগে 7 নভেম্বর আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাকে আপনারা জানেন যে আমি প্রায় সময় আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়া বলে ভুলে উচ্চারণ করে ফেলি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন 7 নভেম্বরের একটা আলোচনা সভায় যে একটা নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। উনি ভাবছেন যে কিভাবে নির্বাচন করবেন, মানে তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কারণ পাশ করার মতো, তার ইঙ্গিত দিয়েছিলেন যে পাশ করার মতো একটা নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। 7 নভেম্বর যে সিদ্ধান্তটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন, ঠিক 2 দিন পরে 9 নভেম্বর এসে তিনি ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন এবং খুব পরিষ্কার উনি বলেছেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন এবং যথাসময়ে তিনি পদত্যাগ করার একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। ঢাকা 10 আসনে বিএনপি তার প্রার্থী আগে ঘোষণা করে নেই। যে কয়টি আসনে এখনো তারা শরিক দলের জন্য ধরে রেখেছে, নেগোসিয়েশন চলছে। ঢাকা 10 একটা আসন। এই আসনে এর আগের একজন সাবেক ছাত্রনেতা আছেন ব্যারিস্টার অসীম, উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আশা করা হচ্ছিল উনি মনোনয়ন পাবেন। এরশাদ আমল থেকে তিনি ছাত্র দলের নেতা। খুব স্বাভাবিকভাবেই মালিক পক্ষর ইচ্ছা নাই সম্ভবত, এবং সেই কারণে সেইখানে নতুন প্রার্থী হিসাবে আসছেন যিনি 2 দিনে 20 কোটি টাকা ম্যানেজ করে ফেলতে পারেন। অবশ্যই বিএনপি তাকে নমিনেশন দেবে, যে কোনো দল আগ্রহের সাথে তাকে নমিনেশন দেবেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএনপি এই যে জুলাইয়ের স্টেক নেওয়ার জন্য জুলাই যোদ্ধাদেরকে তার দলভুক্ত করছে এবং মূল্যায়ন করার চেষ্টা করছে, সেটা কি প্রশংসা যোগ্য এতদিন ছিল, সেটা কি বিতর্কের মুখে পড়লো কিনা না। আমরা দেখেছি এর আগে মুগ্ধের ভাই স্নিগ্ধকে বিএনপি দলে নিয়েছেন এবং উত্তরা থেকে ঢাকা 18 আসন থেকে তাকে মনোনয়ন দিবেন, এটা মোটামুটি পরিষ্কার। এর আগে মায়ের ডাকের তুলিকে মিরপুর অঞ্চলে বিএনপি নমিনেশন দিয়েছে, সেটা একটা চমৎকার সিদ্ধান্ত, লোকজন সেটা প্রশংসা করেছেন। এমনকি মুগ্ধর ভাই স্নিগ্ধ, যার অযোগ্যতা নিয়ে কথা আছে কিন্তু তার দুর্নীতি নিয়ে বাইরে ফিস ফিস গুঞ্জন থাকলেও কিন্তু খুব পিন পয়েন্ট করার কোনো সুযোগ তার নাই। তার অযোগ্যতা অদক্ষতা ছিল, বয়সের কারণে এটা হতেই পারে। সে স্কাউটে একটা বড় সর্বনাশ করে এসেছে। এর আগে আমরা জানি জুলাই ফাউন্ডেশনের সিইও হিসাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বলে লোকজনের অভিযোগ আছে, কিন্তু তারপরেও সে একটা বিএনপি ফ্যামিলি। তার বাবা পদাধিকারী হিসাবে ছাত্রদলে আছেন বলে আমরা জানি, মানে ছিলেন, সুতরাং সে বিএনপি থেকে নমিনেশন দিতে পারে। কিন্তু ওই দুটো কেসের সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কেস সম্পূর্ণ আলাদা। এই গত জুন মাসেও বিএনপি নেতা ইশরাক, যাকে আদালত বলেছিল যে তিনি মেয়র পদে ঢাকা সিটি কর্পোরেশনে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে, সেইখানে স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব যার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার ব্যক্তিগত দৃঢ়তা বলুন, এক রুখামি বলুন, গোয়ার তুমি বলুন, যাই বলুন, তার কারণে সেইখানের মধ্যে কিন্তু ইশরাক দায়িত্ব নিতে পারেন নাই। তিনি জনতার মেয়র হিসেবে রয়ে গেছেন, কিন্তু জনতার মেয়র থেকে খাতার মেয়রে তাকে উঠতে দেওয়া হয় নাই। এবং এই জন্য প্রকাশ্যে ইশরাক এবং আসিফের মধ্যে বাদানুবাদ হয়েছে। ইশরাকের সমর্থকরা আসিফের ছবিতে জুতা পেটা করেছেন, আসিফ প্রতিক্রিয়া দেখিয়েছেন, বলেছেন যে এটা বেআইনি, তো বলেছেন আরো কি কি যেন বলেছেন। এবং ইশরাক অভিযোগ করেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসলে শপথ ভঙ্গ করছেন এবং তার ব্যক্তিগত রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে ইশরাককে দিতে চাচ্ছেন না। বিএনপি অনেক চেষ্টা করেছিল, অনেক আন্দোলন করেছিল, অনেক হইচই হাউকাউ হওয়ার পরেও ইশরাকের ভাগ্যে মেয়রের শিকেটা ছিঁড়ে নেয়। তো সেই জায়গায় তরুণ নেতা ইশরাকের সাথে যার এইরকম একটা রেষারেষির জায়গা ছিল, সেই রেষারেষিকে ঢাকা 10-এ এনে বিএনপি কেন নমিনেশন দিতে চাচ্ছে, এই প্রশ্নটা বোধহয় তোলার দরকার আছে। এবং এখানে বিএনপি কি কি ভুল করছে তা আমরা একটু আলাপ করতে চাই। আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি তো বেশি বোঝা শুরু করে দিয়েছেন, বিএনপি কোথায় বলেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নমিনেশন দেবে। আমার কাছে মনে হয় আমরা যদি কথা না বলি বিএনপি এটা দিবে। মানে আমাদেরকে তো আসলে এত বেকুব এবং বোকা ভাবার কোনো কারণ নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এনসিপির প্রার্থী না, এবং পরিষ্কার উনি এনসিপিতে জয়েন করবেন না। যদি জয়েন না করেন তাহলে তার মার্কাটা কি হবে, তাকে স্বতন্ত্র ইলেকশন করতে হবে, এবং স্বতন্ত্র ইলেকশন করে উনি যদি ধানের শীষ না পান তাহলে উনি আসলে ঢাকা 10-এ সুবিধা করতে পারবেন না। সুতরাং তাকে ঢাকা 10-এ ধানের শীষে আসতে হবে, এবং ধানের শীষ তার জন্যই অপেক্ষা করছে বলে এরকম একটা মূল্যবান জায়গায়, যেখানে বিএনপি নিশ্চিত প্রার্থী ছিলেন ব্যারিস্টার অসীম এবং আরো অনেকেই পুরনো বিএনপি নেতারা সেখানে চেষ্টা করছেন, তাদের কাউকে না দিয়ে
বা ঢাকা 10-এর মতো জায়গায় আমরা জানি যে অনেক সময় বড় বড় ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেওয়া হয়, যাদেরও এরকম 20 কোটি টাকা 2 দিনে জোগাড় করার হিম্মত আছে, তাদেরকে না দিয়ে এখানের মধ্যে খালি রাখার। এবং একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ঢাকা 10-এ ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়াকে যদি মেলাতে না পারে, তাহলে বলতে হবে বিএনপি এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদেরকে আমাদের বুদ্ধিমত্তাকে খুব একটা সম্মান দেয় না। অবভিয়াসলি সিদ্ধান্ত নেওয়ার এখন অনেক সময় আছে, কিন্তু সিদ্ধান্তটা সেদিকেই যাচ্ছে হয়তো। এখানে খুব পরিষ্কার করে একটা জিনিস আমি বলতে চাই, এর মাধ্যমে বিএনপির কি কি সর্বনাশ হবে। প্রথম কথা মনে রাখতে হবে, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিতদের একজন। আমি যখন এই ভিডিওটা করছি, আপনারা অনেকেই জানেন, সে বিকেএসপিতে তার প্রাইভেট আর্মি একটা বানানোর যে ট্রেনিং শুরু করেছে, যেখানের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা জানেন হাজার হাজার লোককে জুডো, কুমফু, কারাতে এবং অস্ত্র শিক্ষা দেওয়া হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় সঙ্গীত বাজতে দেন নাই। আমরা মনে করলাম যে এটা হয়তো ভুল হতে পারে, কিন্তু সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন, তিনি কিছু না বলে গাড়িতে উঠে গেলেন। এত বড় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হলো না, এত বড় একটা অনুষ্ঠানে আছে মাননীয় উপদেষ্টা এত বড় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কেন হলো না? জাতীয়, আপনি বলুন, আপনার প্রতিষ্ঠানের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত কেন হলো না? উত্তর না দিয়ে চলে গেছে। এই ক্লিপটা যখন অনলাইনে আসলো, চ্যানেল আই মাধ্যমে প্রথমে এটা প্রকাশিত হয়, কিছুক্ষণ পরে চ্যানেল আই সেই ক্লিপটি ডিলিট বা মুছে দিয়েছে। কেন দিয়েছে আমি জানি, আপনি জানি। আমার ধারণা ডাস্টবিন শফিক ছাড়া সকলেই জানেন বাংলাদেশের প্রেস ফ্রিডমের কি অবস্থা। ডাস্টবিন শফিক ছাড়া সকলেই মানেন যে বাংলাদেশে এখন সাংবাদিকতা আসলে কিভাবে হয়। এখন বোধহয় টেলিফোনও করা লাগে না আমার ধারণা। এখন হয়তো ফেসবুকের ইনবক্সেই বলে দেয় শালা এটা নামা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সো এই অবস্থার মধ্যে যখন অবস্থা, এই যে লোক জাতীয় সঙ্গীতকে ধারণ করে না, তাকে বিএনপি নিয়ে প্রার্থী করতেছে। জাতীয় সঙ্গীতকে যে ধারণ করে না, যে বাংলাদেশের স্বাধীনতার যে মূল স্পিরিট সেটাকে ধারণ করে, আপনি বলবেন এদের তো কেউই করে না। এদের কেউ না করলেও জাতীয় সঙ্গীত আপনি একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামে বাজাতে এখনো বাধ্য, যতক্ষণ না আপনারা আপনাদের সেই স্বপ্নের সংবিধান তৈরি করে না ফেলেন। তার আগ পর্যন্ত জাতীয় সঙ্গীত আপনি রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী একটা রাষ্ট্রীয় বড় অনুষ্ঠানে বাজাবেন। সেটা যদি না বাজিয়ে থাকেন, ভুল হয়ে থাকে, তাও আপনি দুঃখ প্রকাশ করবেন বা বলবেন আমি এটা তদন্ত করে দেখবো, খোঁজ নিয়ে দেখবো। কিছু না বলে আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়া, মাপ চাই, সজীব ভুইয়া এখানে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে বলবেন যে আপনি কেন 300 কোটির কথা বলছেন। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা জানেন যে একেবারে করাপশনের, দুর্নীতির একটা বড় পুত্র যদি বলা হয়, একটা সিম্বল যদি বলা হয় এই সরকারের, এটাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে তার বাবাকে দিয়ে প্রথমে একটা, মনে আছে কিনা না, ঠিকাদারি লাইসেন্স করে ফেললো, এবং সেই লাইসেন্স দিয়ে বাবা হঠাৎ করে ঠিকাদার হয়ে গেলেন। যখন মিডিয়া আসা শুরু হলো, পত্রপত্রিকা এটা যেন ধামা চাপা দেওয়া যাচ্ছিল না, পরে তওবা বাবা বুঝে নাই বলে এটা বাদ দেওয়া হলো। মানলাম এটাও হয়তো একটা ভুল হতে পারে। আপনারা জানেন যে গুলশান বনানী অঞ্চলের যে চাঁদাবাজের সার্কেল, যে র্যাকেট, তার মধ্য থেকে এনসিপির যে নেতাকে ধরা হয়েছে, সে বলেছে যে ওই দিন রাতে, বিশেষ করে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজিটা ঘটে, যেদিন ঘটে, সেই দিন রাতে, গভীর রাতে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাদা একটা মোটরসাইকেল নিয়ে ওয়েস্টিন হোটেলে যান, এবং সেইখানে এই চাঁদাবাজদের যে সর্দার ছিল, গুরু ছিল, তাকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এই কথাটা কিন্তু চাঁদাবাজি সংশ্লিষ্ট একজন কি যেন এটা বৈষম্য বিরোধী ছাত্র নেতা তখন বলেছিলেন, এবং এটা বেশ ভাইরাল হয়েছিল। এবং পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে না, কাজ করতে করতে গভীর রাতে যখন ওনার ক্ষুধা লেগে যায়, উনি 300 ফুটে যান, এবং সেখানে যখন হাঁসের মাংস না পান, ওয়েস্টিনের দিকে যাওয়া হয়। উনি কিন্তু বলেন নাই যে উনি ওয়েস্টিনে যান, যদিও ওয়েস্টিনের রুমের ভিতরে তার ছবি আছে, সেই ছবিগুলো ফেসবুকে আছে, একজন নারী সেটা পোস্ট করেছেন। এই বিষয়ে আমি যেতে চাই না, মানুষের ব্যক্তিগত প্রেফারেন্স থাকতেই পারে। অবিবাহিত একজন মানুষ, উনি বদ্ধ হোটেল রুমে কি করেন না করেন এটা আসলে আমাদের দেখার বিষয় নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যাই করুন, সেই আলাপে যাচ্ছি না। কিন্তু আমরা আসতে চাচ্ছি মোয়াজ্জেম হোসেন, এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপরে যে কাহিনীগুলো ঘটেছিল। আপনাদের মনে রাখতে হবে যে 9 এপ্রিল তারিখে, 2025-এর 9 এপ্রিল, দুইজন বড় নেতা
এনসিপির বড় নেতা, একজন হচ্ছেন হাসনাত এবং একজন হচ্ছেন সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুদকে গিয়েছিলেন 9 এপ্রিল এবং তারা সেখানে অতি গোপনীয় ইনফরমেশন দিয়ে এসেছেন, যে বিষয়ে তারা পত্রিকায় বলতে অস্বীকার করেছিলেন, কার বিরুদ্ধে কি বিরুদ্ধে কথা বলেছিলেন। অভিযোগ আছে, গুঞ্জন আছে, ফুসফিস আছে। এটা স্পেসিফিকলি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং তার যে এপিএস ছিল মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল। 9 এপ্রিল যখন এই ঘটনাটা ঘটে, 9 এপ্রিলের মাত্র কিছুদিন পরে 21 এপ্রিল, প্রায় 12 দিন পরে অফিসিয়ালি অব্যাহতি দেওয়া হয় এই মোয়াজ্জেম হোসেনকে। কারণ দুদকে যখন দুজন পাওয়ারফুল ছাত্র নেতা বা দুজন পাওয়ারফুল এনসিপি নেতা চলে যান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ধামাচাপা দেওয়া যায় না। এটা বোঝায় যে এক ধরনের টাগ অফ ওয়ার, এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব, এক ধরনের ভাগাভাগির দ্বন্দ্ব হয়তো এখানের মধ্যে আছে। এবং তারা যদি নাম উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে এখানে অভিযুক্ত করে থাকেন, তাকে একেবারে ধামাচাপা দিলে, আমরা হাসনাতের স্বভাব জানি, সার্জিস যাই হোক, হাসনাত হয়তো এটা নিয়ে একটা তাণ্ডব ঘটিয়ে ফেলতে পারেন, এই তোরা রাজুতে আয়। সুতরাং 9 এপ্রিলের অভিযোগের পরে 12 এপ্রিল আমরা, যদিও 9 এপ্রিল কি ঘটেছিল সেটা আমরা, কার বিরুদ্ধে অভিযোগ সেটা অফিসিয়ালি আমরা জানি না, কিন্তু 12 এপ্রিল আমরা দেখলাম মোয়াজ্জেম হোসেনকে প্রথমে অব্যাহতি দেওয়া হলো। অব্যাহতি দেওয়া হলো মানে তাকে চাকরিচ্যুত করা হলো। মজার ব্যাপার হচ্ছে, সেই চাকরিচ্যুতির কিছুক্ষণ পরে সেইটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে বলা হলো যে সে আসলে পদত্যাগ করেছে এবং তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। এটা কে বলেছেন? আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এটা বলেছেন। উনি বলেছেন যে না, ও বেশ আগে 25শে মার্চ পদত্যাগ পত্র দিয়েছিল, ওইটা 25শে এপ্রিল উনি এই কথাটা বলেছেন, 1 মাস পরে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে। কারণ তার লেখাপড়া আছে, পড়াশোনা আছে, সে বলেছে তার চাকুরি, ব্যাংকে চাকুরির ইন্টারভিউ আসছে, বিসিএস এর রিটেন পরীক্ষা আসছে, এই কারণে তাকে পদত্যাগ দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে মোয়াজ্জেম হোসেন যে একটা চোর, রাষ্ট্রীয়ভাবে দুদকের আন্ডারে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, দুদক তার এনআইডি ব্লক করেছে, দুদক তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে, এই পরিস্থিতিতেও আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া মোয়াজ্জেম হোসেনকে আগলে রাখার একটা চেষ্টা করেছেন, যার বিরুদ্ধে ন্যূনতম 300 কোটি টাকা চুরির অভিযোগ আছে। এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এটা করেছেন, কারণ কি? তিনি যদি সৎ হতেন, তিনি যদি খুব নিট অ্যান্ড ক্লিন হতেন, তার যে কোনো একজন কর্মচারী যদি এই দুর্নীতি করে থাকে, তিনি বলতেন যে হ্যাঁ ও চোর, ওকে ধরো, ওকে হ্যাঁ আমি চাকরিচ্যুতে বের করে দিয়েছি। উনি এটা অন্যভাবে বলেছেন যে এটা তো আমাদের আসলে কিছু করার নাই, সে পদত্যাগ করে চলে গেছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছেন। এখন দুদক এটা দেখতে পারে। দুদক মোয়াজ্জেম হোসেনের কি দেখছে আমরা জানি না, কিন্তু মোয়াজ্জেম হোসেনকে আজকে যখন আমি ভিডিওটা করছি, সে মাগুরা 2 আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসাবে বেশ জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভাই 300 কোটি টাকা যদি কেউ মেরে থাকে, তার কিছু ভাগ তো এপিএস, মানে যে মেরেছে তার আছে, এটা দিয়ে বোধহয় এই যে 10-20 কোটি টাকার নির্বাচন কয়েকটা করার মতো ক্ষমতা মোয়াজ্জেম হোসেনের আছে। প্রশ্ন হচ্ছে সেই টাকার কত অংশ আসলে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে আছে কিনা, আদৌ আছে কিনা। এবং তিনি যেভাবে বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন এর আগে, এই যে এখন আবার সশস্ত্র বাহিনী ট্রেনিং দিচ্ছেন, এর আগে নিজে তিনি অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন, তিনি ভিআইপি পরিচয়ে ভিআইপি গেট দিয়ে চলে যেতে চাচ্ছিলেন অস্ত্রের ম্যাগাজিন সাথে নিয়ে। এই ধরনের একজন কি বলা যায়, শুধু দুর্নীতিবাজ নয়, এক ধরনের সন্ত্রাসী মুডের লোক, যাকে আমরা দেখেছি গোপালগঞ্জে যখন গোপালগঞ্জে যখন ওয়াকার বাহিনী স্টিম রোলার চালায়, তিনি তখন সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মধ্যে অনেকগুলা কি বলে ওটাকে, স্ক্রিন সামনে নিয়ে বসে বসে সেটা নিয়ন্ত্রণ করছিলেন। তিনি সেনাবাহিনীকে তখন হুকুম দিচ্ছিলেন এবং সেটা তিনি গর্বের সাথে ফেসবুকে প্রচার করছিলেন। এটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যাল এবং টেকনিক্যাল জায়গায় তিনি করেছিলেন, তা না, গর্বের সাথে করছিলেন যে দেখ আমি করতে পারি। এই ধরনের এক ধরনের, যার বিরুদ্ধে প্রকাশ্য দুর্নীতির অভিযোগ আছে, যার বিরুদ্ধে, যার আচার আচরণ ভাবগম্ভীর মধ্যে সন্ত্রাসী কাহিনী আছে, তার 10-20 কোটি টাকা যদি থাকে, আমি জানি না এটার কত ভাগ বিএনপির নমিনেশন বোর্ডের, বললে তো ভাই অনেক কিছু বলা যায়, মানে যাই কিভাবে সেই মনোনয়নটা হচ্ছে আমরা জানি না, কিন্তু বিএনপি কি আসলে এই মনোনয়নটা দিয়ে লাভবান হবে, নাকি শুরু থেকেই তারা আরেকজন নতুন চাঁদাবাজ, আরেকজন নতুন সন্ত্রাসী, আরেকজন নতুন মাস্তানকে তাদের দলে নিয়ে যাচ্ছে, যার সাথে একটা টাগ অফ ওয়ার, একটা টেনশন অলরেডি ঢাকার আরেকজন জনপ্রিয় নেতা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাকের সাথে এক ধরনের টাগ অফ ওয়ার আছে, এবং যুব দলের নয়ন সহ এই বাঞ্চ অফ পিপলের সাথে, যারা অলরেডি জুতা পেটা করেছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার ছবিতে,
তাদের সাথে একটা টাগোবর আছে। এটাই আমাদের দেখার বিষয় আগামীতে। এই সময় আমি শহীদ কাদরীর একটা কবিতা দিয়ে শেষ করতে চাচ্ছি। আপনারা অনেকেই সেই কবিতাটা জানেন, খুবই জনপ্রিয় একটা কবিতা। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। বিএনপি মিলবে চাঁদাবাজের সাথে ঠিকই, শান্তি পাবে কি পাবে না, পাবে কি পাবে না, পাবে কি পাবে না, আমি আপনি দর্শক এখনো জানি না। ভালো থাকেন, কথা হবে আগের পর্বে আগামীকালকে অন্য কোনো একটা বিষয় নিয়ে।